হবু স্বামীর সাথে ঝগড়া হয়েছে তিশার, তাই মন খারাপ করে ঘুমিয়েছিল। রাগে ফোনটাও অফ করে রেখেছে, যাতে কল বা মেসেজ করলে ওকে পাওয়া না যায়। তিশার বোন ঈশা মায়ের ফোন হাতে নিয়ে দৌড়ে বোনের রুমে ঢুকে ওকে ডাকতে লাগলো জোরে জোরে, এই আপু, ওঠো, তোমার কল এসেছে। কাঁচা ঘুমটা ভেঙে যাওয়া ছোট বোনের মাথায় একটা গাঁট্টা মারে তিশা। দেখতে পাচ্ছিস না ঘুমিয়ে আছি, তাও গরুর মতো চেঁচাচ্ছিস কেন? ঈশা মুখ কালো করে বলল, আমাকে কেন বকছো? তোমার বারবার কল আসছিল, তাই তো আম্মু ফোন দিয়ে আমাকে পাঠিয়েছি তোমাকে দেওয়ার জন্য। তিশা আর কিছু বলল না, ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? অপর পাশ থেকে উত্তর আসলো, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কি খুব বেশি রেগে আছেন আমার উপর? ফোনের অপর পাশের কণ্ঠটা শুনে বুঝতে পেরেছে উনি আর কেউ নন, তিশার হবু স্বামী অভি। ওকে ফোনে না পেয়ে মায়ের ফোনে কল করেছে ও। তিশা আর কিছু বলল না, রাগে চুপ করে আছে। তখন অভি আবার বলল, এই যে ম্যাডাম, শুনতে পাচ্ছেন? ফোন অফ করে রেখেছেন কেন? সে কখন থেকে কল করছি, টেক্সট করছি, কোনো রিপ্লাই নাই। আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, আপনি শুধু শুধু আমাকে রাগিয়ে দেন। আপনার কলও ধরবো না, কোনো টেক্সটেরও রিপ্লাইও করবো না। তিশার কথাগুলো শুনে অভির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আচ্ছা ম্যাডাম, সরি, আর কখনো রাগাবো না, শুধু ভালোবাসবো, প্লিজ আর রাগ করে থাকবেন না। তিশা শুধু অভির কথা শুনছে, কোনো উত্তর দিচ্ছে না। অভি জানে তিশা রাগ করলে বরাবরই এমনই করে। আচ্ছা ম্যাডাম, আমার দেওয়া নীল শাড়িটা পরে একটু বাসার সামনে আসেন তো। আর কত দাঁড়িয়ে থাকবো, পাগুলো ব্যথা করছে তো, আর ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে। অভির কথা শুনে তিশা ভীষণ অবাক হয়ে যায়। কি বললেন আপনি? বাসার নিচে আসবো মানে? আর দাঁড়িয়ে আছেন? এক সেকেন্ড, এক সেকেন্ড, আপনি কি আমাদের বাসার নিচে আসছেন? জি ম্যাডাম, পাক্কা আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এখন আপনি কি সমস্ত রাগ ভেঙে আসবেন, নাকি বাসা থেকে তুলে আনতে হবে? কিন্তু আপনি তো রাজশাহী ছিলেন, তাহলে এখন কিশোরগঞ্জ আসলেন কিভাবে? তিশার কথা শুনে অভি উত্তর দেয়, কাকের ডানা লাগিয়ে উড়ে উড়ে আসছি। হোয়াট? কাকের ডানা মানে? আপনি ক্লিয়ার করে বলেন, আমি কিছুই বুঝতে পারছি না। আরে ম্যাডাম, শান্ত হন। আপনি রাগ করার সঙ্গে সঙ্গেই আমি রাজশাহী থেকে বাইক নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হই, আর জ্যাম না থাকায় 5-6 ঘন্টায় চলে এসেছি, শুধুমাত্র আপনার রাগ ভাঙানোর জন্য, আর আপনাকে সামনাসামনি এক পলক দেখবো বলে। প্লিজ তাড়াতাড়ি আসুন, আই এম স্টিল ওয়েটিং ফর ইউ। অভির কথা শুনে তিশার চোখের পানি টলটল করছে। নিমেষেই সমস্ত রাগ হাওয়া হয়ে গেছে। আসবো, কিন্তু বাবা যদি অনুমতি না দেয়, মানে বিয়ের আগে দেখা করতে যাব। বাবার কাছে ফোনটা নিয়ে যান, আমি কথা বলবো ওনার সঙ্গে। অভির কথা মতো তিশা ওর ফোনটা বাবার কাছে দেয়। তারপর জামাই শ্বশুর নিজেদের মধ্যে আলাপন শেষ করে। তিশা, অভি এসেছে, দেখা করে আসো গিয়ে। ছেলেটা অপেক্ষা করছে অনেকক্ষণ যাবৎ। বাবার অনুমতি পেয়ে তিশা দৌড়ে গিয়ে মায়ের কাছ থেকে নীল শাড়িটা পরে নেয়। 2 দিন পর বিয়ে, আর এখনো শাড়ি পরতে শিখলি না, পাগলি কোথাকারের। তিশা মেয়েটা শ্যামলা বর্ণের হলেও চেহারায় ভীষণ রকমের মিষ্টি। চোখে কাজল, আর ঠোঁটে হালকা লিপস্টিক, আর কপালে ছোট্ট কালো টিপ পরে চুলগুলো খোপা করে সাজগোজ শেষ করে বাসা থেকে বেরিয়ে আসে। বাসার নিচে এসে দেখে তিশার পছন্দের সাদা পাঞ্জাবি পরে বাইকে বসে ওর জন্য অপেক্ষা করছে তার প্রিয় পুরুষটা। তিশাকে দেখতে পেয়ে অভির মুখে হাসি ফুটে ওঠে। অবশেষে আপনার রাগ ভাঙলো তাহলে? তিশার লজ্জায় মুখ নিচু করে ফেলে। অভি ওকে সুন্দর করে দেখে বলে, বাহ, নীল শাড়িটাতে আপনাকে দারুণ লাগছে, মাশাআল্লাহ, একেবারে নিরঞ্জনা লাগছে। হয়েছে, আর বলতে হবে না, আপনাকেও সাদা পাঞ্জাবিতে খুব সুন্দর মানিয়েছে ডাক্তার সাহেব। তা তো সুন্দর লাগতেই হবে, দেখতে হবে কে পছন্দ করে দিয়েছে। আচ্ছা বাইকে বসো, অনেক লেট হয়ে যাচ্ছে। অভির কথা মতো তিশা বাইকে উঠে বসে। তিশা শাড়ি সামলে বসো, নয়তো বাইকে লেগে যাবে। অভির কথা শুনে তিশা হেসে বলে, আমি শাড়ি পরেছি, অথচ আমার নিজের খেয়াল নেই, কিন্তু আপনার ঠিকই খেয়াল আছে। আমি তোমার সব কিছুতেই খেয়াল রাখি। তুমি মানুষটা আমার ভীষণ শখের।
আর শখের জিনিসের যত্ন করা দায়িত্ব কর্তব্য দুটোই। অভি বাইক ছেড়ে দেয়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর সাথে দমকা হাওয়া। তিশা, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, নাহলে পড়ে যাবে। তিশা অভির কথা শুনে একটু দ্বিধা নিয়ে ওকে জড়িয়ে ধরে। কিছু সময়ের ভিতরে ওরা একটা সুন্দর জায়গায় চলে আসে। চারদিকে সন্ধ্যা নেমে এসেছে। আকাশটা ধূসর নীল। হালকা কুয়াশার মতো বৃষ্টির পর্দা চারপাশে ছড়িয়ে আছে। রাস্তার পাশের লাইটগুলো একে একে জ্বলে উঠছে, আর সেই আলোয় তিশার নীল শাড়িটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। অভি বাইকটা একটা নিরিবিলি জায়গায় থামালো, একটা ছোট লেকের পাশে। চারপাশে কেউ নেই, শুধু বৃষ্টির টুপটাপ শব্দ আর হালকা বাতাসে গাছের পাতা নড়ার শব্দ। অভি তাকিয়ে রইল তিশার দিকে। এই মেয়েটাই তার সবকিছু, তার অপেক্ষা, তার ভালোবাসা, তার ভবিষ্যৎ। চারপাশে হালকা কুয়াশা মেলানো বৃষ্টি, বাতাসে একটা মিষ্টি গন্ধ ভাসছে। তিশা হঠাৎই চারপাশে তাকিয়ে বলল, এই গন্ধটা কিসের? খুব চেনা চেনা লাগছে। অভি হালকা হেসে একটু সামনে এগিয়ে একটা গাছের দিকে ইশারা করলো, ওটা দেখো, চিনতে পারো কিনা? তিশা এগিয়ে গিয়ে দেখলো ছোট ছোট সাদা ফুল ফুটে আছে গাছটায়। বৃষ্টির ফোঁটায় ভিজে ফুলগুলো আরো নরম আর সুন্দর লাগছে। দোলন চাপা। তিশার চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। অভি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তোমার প্রিয় ফুল। তিশা মৃদু স্বরে বলল, আপনি মনে রেখেছেন? তোমার পছন্দ অপছন্দ, রাগ অভিমান সবই তো আমার মুখস্থ, কারণ তুমি আমার দোলন চাপা। তিশা অবাক হয়ে তাকালো, আমি দোলন চাপা? অভি একটু কাছে এসে বলল, বাইরে থেকে সাধারণ, কিন্তু কাছে গেলে বোঝা যায় কতটা মিষ্টি আর গভীর। যেমন এই ফুলটা, ঠিক তেমনই তুমি। তিশার চোখ আবার ভিজে উঠল। তবে এবার সেই ভেজা চোখে কষ্ট নেই, আছে শুধু ভালোবাসা। আপনি এত সুন্দর করে কথা বলেন কেন? তিশা হেসে বলল, কারণ আমি সত্যিটাই বলি। অভি মৃদু হেসে উত্তর দিল। একটা দোলন চাপা ফুল ছিঁড়ে খুব যত্ন করে তিশার খোপায় গুজে দিল অভি। এখন একদম পারফেক্ট লাগছে আমার দোলন চাপা। তিশা লজ্জায় চোখ নামিয়ে বলল, আর রাগ করবো না আমি, প্রমিস। আর আমি কখনো তোমাকে কাঁদাবো না, প্রমিস। বৃষ্টি ধীরে ধীরে কমে এলো। দূরে মাগরিবের আজানের সুর ভেসে আসছে। চারপাশটা যেন আরো পবিত্র, আরো শান্ত হয়ে উঠল। অভি বলল, চলো এবার যাই, আমাদের সামনে তো অনেক পথ একসাথে হাঁটার। তিশা মাথা নাড়িয়ে হাসলো, আবার বাইকে উঠে বসলো। এবার আর দ্বিধা নেই, নিজের মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরলো। বাইকটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। পেছনে রয়ে গেল দোলন চাপার মিষ্টি গন্ধ আর কিছু সুন্দর স্মৃতি। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।